গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 11 ফেব্রুয়ারি বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: নির্বাচন কমিশন কর্তৃক 2026-এর চূড়ান্ত ভোটার তালিকায় পাতারকান্দি বিধানসভা থেকে বাদ পড়েছেন 10,068 জন ভোটার। এর বিপরীতে সংযোগ হয়েছেন 3,893 ভোটারের নাম। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীভূমি জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর ঘোষিত তালিকা মতে পাতারকান্দি বিধানসভা সমষ্টিতে এ নিয়ে মোটে ভোটারের সংখ্যা দাঁড়ালো 1,80,201 জন। এর মধ্যে পুরুষ ভোটার 91,421 এবং মহিলা ভোটারের সংখ্যা 88,776 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 4 জন। শ্রীভূমি জেলার আনিপুর এলাকায় সিংলা নদীর উপর বেইলি সেতুটি হঠাৎ ভেঙে পড়ে। জানা গেছে, বালু বোঝাই দুটি ডাম্পার সেতুর উপর দিয়ে পারাপারের সময় আচমকাই সেতুর মাঝের অংশ ধসে যায়। দুর্ঘটনাটি আজ দুপুরের দিকে ঘটেছে। স্থানীয় সূত্রের খবর, একসঙ্গে দুটি ভারী ডাম্পার সেতুর উপর উঠায় অতিরিক্ত চাপে সৃষ্টি হয়। এর জেরেই সেতুর একটি বড় অংশ ভেঙে নদীতে পড়ে যায়। তবে দুর্ঘটনার সময় চালকেরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। দুটি ডাম্পার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। একটি মাঝারি বাহনও ক্ষতিগ্রস্ত হয়। দক্ষিণ হাইলাকান্দির অসম মিজোরাম সীমান্তবর্তী বন বিভাগের গাড়মুড়া ফরেস্ট রেঞ্জের অধীন দামছড়া গ্রামে ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের উচ্ছেদ অভিযানের ভূমিহীন ও প্রান্তিক পরিবারের পুনর্বাসন ও ভূমি বন্দোবস্তির দাবিতে রাজ্যের রাজস্ব ও দুর্যোগ মোকাবেলা বিভাগের মন্ত্রী কেশব মহন্তের দ্বারস্থ হলেন অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক কমরুল ইসলাম চৌধুরী। বিভাগীয় মন্ত্রী উচ্ছেদিত 181 জন ভূমিহীন পরিবারকে সরকারি ভূমি বন্দোবস্তের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার কমরুল ইসলাম চৌধুরী এ সংক্রান্ত সিটি ও ভূমিহীন পরিবারগুলির নামের তালিকা হাইলাকান্দি জেলায়ুক্তের কাছে জমা করেছেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমরুল জানান, দামছড়া থেকে উচ্ছেদিত বহু দরিদ্র পরিবার দীর্ঘদিন ধরে সরকারি জমি, বনভূমি, নদীর চর কিংবা বিভিন্ন অনিরাপদ স্থানে সংকটময় পরিস্থিতিতে বসবাস করতে বাধ্য হচ্ছেন। জমির বৈধ মালিকানা না থাকায় ওইসব পরিবার স্থায়ী বাসস্থান, পানীয় জল, বিদ্যুৎ, শৌচালয় সহ মৌলিক নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত। সরকার ভূমিহীন ও আর্থিকভাবে দুর্বল শ্রেণীর জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্প চালু করলেও জমির পাট্টা বা রেকর্ড না থাকার কারণে দামছড়ায় প্রকৃত ভূমিহীন পরিবারগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। ফলে উচ্ছেদের আশঙ্কা, নিরাপত্তাহীনতা এবং সামাজিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। স্মারকপত্রে এজিপির পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। বলা হয়, দামছড়ায় বহু পরিবার কয়েক দশক ধরে বসবাস করলেও এখনো পর্যন্ত তাদের জমি বরাদ্দ হয়নি। ভূমির বৈধ কাগজ না থাকায় দরিদ্র কৃষক, দিনমজুর, বিধবা ও অসহায় পরিবারগুলি সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। পাশাপাশি প্রকৃত ভূমিহীন পরিবার চিহ্নিত করতে কোনো পূর্ণাঙ্গ সমীক্ষাও হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে এজিপি দাবি করেছে, দামছড়ায় এফবি এলাকায় প্রকৃত ভূমিহীন পরিবার চিহ্নিত করতে দ্রুত সমীক্ষা পরিচালনা করা হোক এবং বিদ্যমান সরকারি নথি ও নিয়ম অনুসারে যোগ্য পরিবারগুলিকে উপযুক্ত সরকারি জমি অথবা পাট্টা প্রদান করা হোক। পাশাপাশি গোটা প্রক্রিয়া স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। মেঘালয়ের কয়লা খনিতে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত শ্রমিক জমিল আহমদ চৌধুরীর মৃত্যু হয়েছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, হাইলাকান্দি জেলার কাটলিছড়া দিনাজপুরের বাসিন্দা জমিল আহমদ চৌধুরী কয়েকদিন আগে মেঘালয়ের কয়লা খনিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তার মৃত্যুতে পরিবার পরিজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জমির আহমদ চৌধুরীর মৃত্যুতে বরাকে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 9। অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ও সাংসদ গৌরব গগৈয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিদ্বেষমূলক বক্তব্য ও অপপ্রচারের অভিযোগ তুলে আজ শিলচরে বিশাল প্রতিবাদী মিছিল সংগঠিত করে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিলে কয়েক হাজার কংগ্রেস কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির সামনে পৌঁছায়। সেখানে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। পাশাপাশি বিজেপি মুর্দাবাদ ও মুখ্যমন্ত্রী মুর্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ দাবি করেন, মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তাদের অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার সিন্ডিকেট রাজ কায়েম করছে। জেলা সভাপতি আরও বলেন, মুখ্যমন্ত্রীর স্ত্রীর নামে একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আগে তদন্ত হওয়া উচিত। কংগ্রেস নেতৃত্বের দাবি, সাংসদ গৌরব গগৈয়ের জনপ্রিয়তায় ভীত হয়েই মুখ্যমন্ত্রী ভিত্তিহীন মন্তব্য করেছেন। বিজেপির পক্ষ থেকে গৌরবকে শিলচরে প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারি প্রসঙ্গে কংগ্রেস কর্মীরা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন, ক্ষমতা থাকলে আটকে দেখান। কংগ্রেস নেতারা স্পষ্ট জানান, বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কংগ্রেস কোনোভাবেই ভীত নয়। মাধ্যমিকের প্রথম দিন কাছাড়ে অনুপস্থিত 432 পরীক্ষার্থী। শুরু হলো অসম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার প্রথম দিন গ্রহণ করা হয়েছে MIL পরীক্ষা। এদিন কাছাড়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে নির্বিঘ্নে। পর্ষদের ক্ষেত্রে জানা গেছে, কাছাড়ে এদিন 84টি পরীক্ষা কেন্দ্রে মোটে 26,385 পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছেন 25,953 জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা 432 জন। এর পাশাপাশি 84টি পরীক্ষা কেন্দ্রে সুপারভাইজিং অফিসার হিসাবে ছিলেন 61 জন। যেসব কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা বেশি সেসব কেন্দ্রে ছিলেন 2 জন করে সুপারভাইজিং অফিসার। অযোধ্যার রাম মন্দিরে বিস্ফোরণের ষড়যন্ত্রের অভিযোগে গত বছর ফরিদাবাদ থেকে গ্রেফতার হয়েছিলেন আব্দুল রহমান। রবিবার গভীর রাতে জেলবন্দি অবস্থাতেই সহবন্দী অরুণ চৌধুরীর ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে তার। মঙ্গলবার হরিয়ানা পুলিশ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ফরিদাবাদ জেল কর্তৃপক্ষের দাবি, আব্দুল বিচারাধীন বন্দী ছিলেন। রবিবার রাতে জেলের ভিতরেই অরুণ চৌধুরী তাকে আক্রমণ করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুলের। তবে প্রশ্ন উঠেছে, জেলের ভিতরে নজরদারির অভাব ছিল কিনা? অন্য এক বন্দী কিভাবে ধারালো অস্ত্র পেল এবং তা দিয়ে হামলা করল, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গ্রেফতারের পর থেকে রহমানের পরিবার অভিযোগ অস্বীকার করে আসছিল। তাদের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে। আব্দুলের মা সংবাদ মাধ্যমকে বলেন, আমার ছেলে শুধু ব্যাটারি চালিত রিক্সা চালাতো। পুলিশ হঠাৎ করেই তাকে এবং তার বাবাকে তুলে নিয়ে যায়। সে কোনো অন্যায় করেনি। তিনি আরও জানান, আব্দুলের হার্টে ফটো ছিল, যা ধারণা করে বছর 3 আগে অস্ত্রোপচার করা হয়েছিল। এ ঘটনায় জেল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নজরদারির ঘাটতি এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের পর মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। মঙ্গলবার বেলা 11টা নাগাদ হাফলং জেলা কমিশনার কার্যালয়ে জেলার রাজনৈতিক দল ও সাংবাদিকদের উপস্থিতিতে অতিরিক্ত জেলা কমিশনার সূর্য শর্মা ডিমা হাসাও জেলা অর্থাৎ 113 নম্বর জনজাতি সংরক্ষিত হাফলং আসনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। গত 27 ডিসেম্বর হাফলং আসনে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, এই খসড়া ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ছিল 1,58,773 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছিল 78,681 জন এবং মহিলা ভোটারের সংখ্যা ছিল 80,132 জন। তবে মঙ্গলবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে 569 জন ভোটারের নাম বাদ পড়েছে। এদের মধ্যে অনেকে জেলা ছেড়ে অন্যত্র চলে গেছেন বা
অনেক ভোটারের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। ভোটার তালিকা থেকে বাদ পড়া পুরুষ ভোটারের সংখ্যা 362 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 207 জন। বনাঞ্চল থেকে অবৈধ দখল হটানোর ক্ষেত্রে গুয়াহাটি হাইকোর্টের রায়ে সংশোধন আনল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের উচ্ছেদ অভিযানে কোনো বাধা নিষেধ আরোপ করেনি সর্বোচ্চ আদালত, তবে তা আইনসম্মত সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ জারি করে বিচারপতি PS নরসিংহ ও বিচারপতি অলোক আরাদেকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধ দখলকারীকে উচ্ছেদের সময় যথেষ্ট প্রক্রিয়াগত রক্ষাকবচ থাকা জরুরি বলেও ডিভিশন বেঞ্চ আজ মন্তব্য করেছে। রাজ্য সরকার উচ্ছেদ নোটিশ প্রাপকদের আবেদন খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করার যে প্রস্তাব দিয়েছে তাতে সায় দিয়েছে সর্বোচ্চ আদালত। বন বিভাগ ও রাজস্ব বিভাগের আধিকারিকদের নিয়ে কমিটি গঠন করা হবে। কমিটি নোটিশ প্রাপকদের আবেদন খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। সুপ্রিম কোর্ট আজ বলেছে উচ্ছেদের আগে নোটিশ জারি করতে হবে বাধ্যতামূলকভাবে। 15 দিন আগে রাজ্য সরকারের নিযুক্তি কমিটির কাছে এ নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করার সুযোগ পাবেন ভুক্তভোগীরা। রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টকে বলা হয়, সংরক্ষিত বনাঞ্চলের জমি দখল করার কোনো আইনি অধিকার নেই মামলাকারীদের। রাজ্য সরকার মামলাকারীদের নামে উচ্ছেদের নোটিশ জারি করার কথা স্বীকার করেছে এবং বলেছে দখলকৃত জমি খালি করার জন্য 7 দিন সময় দেওয়া হয়েছে। অসম প্রদেশ কংগ্রেস মঙ্গলবার বিজেপি অসম প্রদেশের বিরুদ্ধে দিশপুর থানায় একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে বিজেপি অসম প্রদেশের সামাজিক মাধ্যমের একটি পোস্টে উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক প্রতীকের কংগ্রেসের পক্ষ থেকে দায়ের করা অভিযোগ অনুযায়ী 7 ফেব্রুয়ারি বিজেপি অসম প্রদেশের সরকারি সামাজিক মাধ্যমের পাতায় একটি পোস্ট প্রকাশ করা হয়। ওই পোস্টে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রতীকীভাবে মুসলমানদের দিকে গুলি চালাতে দেখা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে পোস্টটির সঙ্গে যুক্ত লেখায় বিদেশমুক্ত অসম কোনো দয়া নয়, পাকিস্তানে চলে যাওনি কেন এবং বাংলাদেশিদের কোনো ক্ষমা নেই, এ ধরনের বাক্য ছিল। কংগ্রেসের দাবি এই পোস্ট একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে তৈরি করা হয়েছে এবং এর ফলে সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। বিষয়টি বিবেচনা করে উপযুক্ত আইনি ধারায় মামলা গ্রহণ করার আবেদন জানানো হয়েছে। এই অভিযোগপত্রে স্বাক্ষর করেন কংগ্রেস বিধায়ক শিবামণি বড়ুয়া এবং বরপেটার বিধায়ক দিগন্ত বর্মন। দিশপুর থানার পক্ষ থেকে এই বিষয়ে প্রকাশের সময় পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।